বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমাদের পর্ষদ কর্তৃক একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে প্রত্যেকটি বিষয়েরই। তো সেই নমুনা প্রশ্নপত্রের সংস্কৃত বিষয়ের 2 নাম্বারের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর লিখে দেওয়ার একটা সিরিজ আমাদের চ্যানেলে চলছে। সেই সিরিজের প্রথম পার্টের একটি ভিডিও অলরেডি আছে চ্যানেলের মধ্যে, দেখতে পাবে। আজকে এটি দ্বিতীয় পার্ট, অর্থাৎ 2 নম্বর ভিডিও। আজকের এই পার্টে 2 নাম্বারের তোমাদের মডেল কোশ্চেন পেপারে 2 নাম্বারের সংস্কৃত গ্রামার অর্থাৎ ব্যাকরণ থেকে এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নই এই একটা ভিডিওর মধ্যে আমি কিন্তু কভার করেছি। প্রথমেই বলে রাখি, ভিডিওটি একটি দীর্ঘ হবে, অতএব ধৈর্য সহকারে দেখবে। কানে হেডফোন নিয়ে সমস্ত ভিডিওটাকে একবার দেখে নেবে, তাহলেই তোমাদের মডেল কোশ্চেন পেপারের গ্রামারের অর্থাৎ ব্যাকরণের এবং সাহিত্যের ইতিহাসের সমস্ত প্রশ্নগুলি 2 নম্বরের প্রশ্নগুলি তোমাদের হয়ে যাবে, কারণ এখানে সমস্ত প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি। আর একটাই ভিডিওর পার্ট আসবে 3 নম্বর পার্ট, সেখানে আর বাদ বাকি যে সমস্ত বিষয়গুলো রইলো সেগুলোর আমি উত্তর করে দেব, তাহলেই সমাপ্ত। প্রথমেই চলে আসি তোমাদের সংস্কৃত ব্যাকরণ থেকে। সমাস থেকে কি কি প্রশ্ন ধরা হয়েছে দেখো। সমাস শব্দের ব্যুৎপত্তি কি? দেখো, সমাস শব্দটার ব্যুৎপত্তি করলে বা ভাঙলে কি আসবে, যে সম পূর্বক অস ধাতুর উত্তর ঘয়ে প্রত্যয় করে সমাস নিষ্পন্ন হয়েছে। সমযুক্ত অস যুক্ত ঘয়ে প্রত্যয়ের আক্ষরিক অর্থ হলো, সমাসের আক্ষরিক অর্থ সংক্ষেপ। তারপর আসছে দেখো যে সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য কি। সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন, কিন্তু সমাস হলো পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত পদের সঙ্গে পদের মিলন। অর্থাৎ সন্ধি হলো একটা বর্ণের সাথে বর্ণের মিলন, আর সমাস হচ্ছে পদের সাথে পদের মিলন যাদের মধ্যে অর্থ সম্বন্ধ আছে। সন্ধিতে কেবল উচ্চারণের সুবিধা হয়, কিন্তু সমাসে অর্থযুক্ত একটি সংক্ষিপ্ত পদই তৈরি হয়ে যায়, নতুন পদ তৈরি হয়ে যায়। সমাস কখন হয়? উত্তর, যখন 2 বা ততোধিক অর্থ সম্বন্ধযুক্ত পদ মিলে একটি পদে পরিণত করার ইচ্ছা থাকে বা একপদীকরণ হয়, তখন সমাস হয়। ব্যাকরণ অনুযায়ী সমর্থ পদবিধি বলে একটা সূত্র আছে, এর অর্থই হচ্ছে এ সামর্থ্যযুক্ত পদগুলি মিলে সমাস সম্ভব হয়। সমস্ত পদ কাকে বলে? সমাসবদ্ধ হওয়ার পর যে নতুন পদটি গঠিত হয় তাকে সমস্ত পদ বা সমাসিক পদ বলে। যেমন রাজপুরুষঃ, অর্থাৎ সমাস করার পদ যে পদটি তৈরি হলো সেটাকে সমাস বা সমস্ত পদ বলা হয়। সমস্যমান পদ কাকে বলে? যে পদগুলির মিলনের দ্বারা সমাসটি তৈরি হলো সেই প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ বলে। যেমন রাজ্ঞঃ পুরুষঃ, এই দুটো পদ মিলে রাজ্ঞ পুরুষঃ হয়েছে। এখানে রাজ্ঞঃ পুরুষ এই দুটোই হচ্ছে সমস্যমান পদ, অর্থাৎ যে দুটো পদ মিলে সমাস হলো। বিগ্রহ বাক্য কাকে বলে? সমস্ত পদের অর্থকে স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকেই বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য বলা হয়। অর্থাৎ যেমন রাজ্ঞঃ পুরুষ, এই কথাটার মধ্যে এই যে রাজ্ঞঃ পুরুষ, এটাই হচ্ছে বিগ্রহ বাক্য। পাণিনির সম্প্রদায়ের মতে, পাণিনির সম্প্রদায় মানে পাণিনি একজন ব্যাকরণ লিখেছিলেন সংস্কৃতে, তার মতে সমাস কয় প্রকার ও কি কি? তার মতে সমাস মূল 5 প্রকারের। পঞ্চধা সমাসঃ বলা হচ্ছে কেবল সমাস, অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব। উল্লেখ্য যে কর্মধারয় দিগু তৎপুরুষের অন্তর্ভুক্ত করে 5 প্রকারের সমাস পাণিনি বলেছেন তার পাণিনিয়ম গ্রন্থে। কর্মধারয় সমাস কাকে বলে? যেখানে বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন নীলম উৎপলম, নীলোৎপলম। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, তোমাদের ছিল মডেল কোশ্চেনে যে কৃতাকৃতম, এটা ব্যাস বাক্য ভাঙলে কি হবে? কৃতঞ্চ অকৃতঞ্চ। সমাস কর্মধারয় সমাস। সূত্রটা কি? বিশেষণ, মানে যদি কেউ সমাসে সূত্র সহ সমাস লিখতে পারো খুব ভালো, সূত্র সহ সমাস লেখা সবসময় চেষ্টা করবে। নীলম উৎপলম, এক্ষেত্রে কোন সমাস হবে? একটু আগে বলা হলো যেটা বিশেষ্য বিশেষণে কর্মধারয় সমাস হবে, নীলোৎপলম করলে হবে। একটি বর্ণবাচক পদের সঙ্গে আরেকটি বর্ণবাচক পদের কোন সমাস হয়? একটি বর্ণবাচক পদের সঙ্গে অপর একটি বর্ণবাচক পদের কর্মধারয় সমাস হয়। যেমন লোহিতশ্চ কৃষ্ণশ্চ, লোহিত কৃষ্ণঃ। কর্মধারয় সমাস কয় প্রকার ও কি কি? কর্মধারয় সমাস 6 প্রকারের হয়। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী, উপমান, উপমিতি, রূপক আর বিশেষণ উভয় পদ কর্মধারয়। এইভাবে 6 প্রকারের সংস্কৃত ব্যাকরণে স্বীকার করা হয়েছে। দ্বিগু সমাস কাকে বলে? যখন
কর্মধারয় সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বা সমষ্টিবাচক বা সমাহার বোঝায়, তখন তাকে দ্বিগু সমাস বলে। যেমন ত্রয়াণং ভুবনানং সমাহার, এই উদাহরণটা দেখে যাবে, ত্রিভুবনম সমাস করলে হবে, এগুলোকে দ্বিগু সমাস বলা হয়। প্রত্যেকটা প্রশ্নকে সুন্দরভাবে তোমরা খাতায়, আর লেখার তো সময় নেই, তোমরা এই ভিডিওটাকে সম্পূর্ণ ভালোভাবে দেখো, আর এইগুলো স্ক্রিনশট নিয়ে থাকলে নিতে পারো, ঠিক আছে। সংস্কৃত ব্যাকরণের সমাস থেকে এগুলো তৈরি হলো। আর কি কি আছে সমাস থেকে দেখো, যে সমাহার বোঝালে দ্বিগু সমাসে কোন লিঙ্গ হয়? সমাহার বোঝালে দ্বিগু সমাসে সাধারণত ক্লিবলিঙ্গ ও একবচন হয়। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, পঞ্চবটি এবং ত্রিলোকি দেখে নেবে। পঞ্চবটি পঞ্চানাং বটানাং সমাহার, এটা দ্বিগু সমাস। আর ত্রয়াণাং লোকানাং সমাহার, এটা হচ্ছে ত্রিলোকি। দ্বন্দ্ব সমাসের প্রয়োগ কখন হয়? যখন দুই বা ততোধিক পদের প্রত্যেকটির অর্থই প্রধান প্রধান হয়ে থাকে, অর্থাৎ উভয় পদ প্রধান, তখন দ্বন্দ্ব সমাস হয়। যেমন দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে, উদাহরণ এখানে পড়েনি, দেখো দ্বন্দ্ব সমাসের প্রয়োগ কখন হয় এটাই পড়েছিল। তারপর দেখো দ্বন্দ্ব সমাসের চ শব্দের অর্থ কি? পানি চ পাদৌ চ, পানি পাদম, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তারপর দেখো দ্বন্দ্ব সমাসে চ শব্দের অর্থ কি? দ্বন্দ্ব সমাসে চ শব্দের অর্থ হচ্ছে সমুচ্চয়, অন্যাচয়, ইতরেতর, সমাহার, এই তিনটেকে বোঝা হয় চ শব্দের অর্থ। তারপর দেখো যে ধব ধদিরৌ শব্দে কোন সমাস হয়েছে? ব্যাস বাক্য, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো ধবশ্চ খদিরশ্চ ইতরেতর দ্বন্দ্ব সমাস। ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও। রাম ও লক্ষ্মণৌ, রামশ্চ লক্ষণশ্চ, ধর্মার্থৌ, ধর্মশ্চ অর্থশ্চ। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। মাতা পুত্রৌ, মাতা চ পুত্র চ, ইতরেতর দ্বন্দ্ব সমাস। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসের সমসমান পদগুলি কোনোটিরই অর্থই প্রধান বা বুঝিয়ে বা তৃতীয় পদের অন্য অর্থকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। শেষ বহুব্রীহি একটা সূত্র আছে, এই সূত্রটা কোন জাতীয় সূত্র? এখানে শেষ শব্দের অর্থ কি? এটি একটি অধিকার সূত্র। এখানে শেষ শব্দের অর্থ হলো অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব, আওত্তার বাইরে যা অবশিষ্ট থাকে সেগুলোকেই আমরা তৎপুরুষ, এইসবের এই সমাসগুলোর অবশিষ্ট যে সমাস থাকে সেগুলোকে আমরা বহুব্রীহি সমাস বলতে পারি। এরকম একটা পাণিনির সূত্র ছিল। তারপরে দেখো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। গন্তু কামহ, এখানে কি হবে? গন্তম কামহ যস্য সহ, বহুব্রীহি সমাস। ক্ষণে জন্ম যস্য সহ, এটি সমাসবদ্ধ করলে কি হবে? ক্ষণে জন্ম, ক্ষণ জন্মা, এটি বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ বহুব্রীহি কি? বহুব্রীহি সমাসের পূর্বপদ পরপদ যদি ভিন্ন ভিন্ন বিভক্তি যুক্ত হয় তখন তাদেরকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। যেমন চক্রপাণি, চক্রং পানৌ যস্য সহ, চক্রপাণি, এটা সপ্তমী বিভক্তি, একটা পদে আছে আর একটা পদে আছে প্রথমা বিভক্তি, ঠিক আছে। এবার দেখো লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের উত্তরপত্রে চলে যাচ্ছি। তোমাদের নমুনা প্রশ্ন থেকে তোমাদের লৌকিক এবং আধুনিক সাহিত্যের ইতিহাস থেকে যে সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলি ধরা হয়েছে তার উত্তরগুলো দেখে নাও, এগুলো খুব গুরুত্বপূর্ণ, দেখে নেবে। গদ্য কাব্য কাকে বলে? ছন্দবদ্ধ পদ্যের পরিবর্তে যে কাব্য প্রধানত গদ্যের মাধ্যমে রচিত হয় তাকে গদ্য কাব্য বলা হয়। অলঙ্কার শাস্ত্র অনুযায়ী মানে গদ্যম একটা সূত্র আছে, দেখো, যে অগীত পদসন্তানম গদ্যম, অর্থাৎ যেখানে পদের মধ্যে কোনো সুর বা গীতি বা ধ্বনির যে মূর্ছনা নেই তাকেই গদ্য বলা হয়। দণ্ডির প্রসিদ্ধ 2টি গ্রন্থের নাম কি? একটা হচ্ছে দশকুমার চরিত, একটা হচ্ছে কাব্যাদর্শ। কেন দণ্ডিকে আলংকারিক বলা হয়েছে? দণ্ডী কাব্যতত্ত্ব এবং অলঙ্কার শাস্ত্রের উপর তার কাব্যাদর্শ বলে একটি বই রচনা করেছেন। তিনি সেই কাব্যের মধ্যে গুণ, অলঙ্কার, রীতি, সূক্ষ্ম অনেক কিছু বিশ্লেষণ করেছেন, তাই তাকে আলংকারিক বলা হয়। দণ্ডির একটি অল্প বয়সের একটি পরিণত বয়সের রচনার নাম। দণ্ডির অল্প বয়সের রচনা হলো দশকুমার চরিতম, আর পরিণত বয়সের রচনা হলো কাব্যাদর্শ। দণ্ডির রচনার বৈশিষ্ট্য কি? দশকুমার চরিতম কোন শ্রেণীর গদ্য কাব্য? দণ্ডির রচনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পদলালিত্য। দণ্ডীন পদলালিত্য একটা শ্লোক আছে, তার সহজ সরল এবং অলঙ্কার প্রয়োগে অসামান্য, এটা হচ্ছে তিনি তার লেখার মধ্যে দেখতেন। দশকুমার চরিত কোন ধরনের গদ্য কাব্য? এটা আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য, ঠিক আছে। তারপরে দেখো দশকুমার চরিতের কয়টি অংশ বিভক্ত, কি কি? দশকুমার চরিত প্রধানত 3টে অংশে বিভক্ত, একটা হচ্ছে পূর্ব পাঠিকা, মূল অংশ আর উত্তর পাঠিকা, 3টে। পূর্ব উত্তর পাঠিকায় কয়টি উচ্ছ্বাস আছে? পূর্ব পাঠিকায় 5টি উচ্ছ্বাস আছে, উত্তর পাঠিকায় কোনো নির্দিষ্ট উচ্ছ্বাস নেই, তবে মূল কাহিনী একটি মাত্র পরিশিষ্ট আছে। তারপর দেখো দশকুমার চরিত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে, যে দশকুমার চরিতমে কোন কোন জিনিসগুলি আছে এটা দেখে নেবে। দেখো মগধ রাজা রাজহংসের পুত্র রাজমোহন এবং তার 9 জন সঙ্গীর রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী, বীরত্ব, প্রেম বর্ণিত আছে। তৎকালীন সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে দশকুমার চরিতমের মধ্যে। 10 জন কুমারের কথা বলা আছে। বাণভট্টের মাতা পিতার নাম কি? চিত্রভানু মাতা, চিত্রভানু পিতা, আর মাতার নাম রাজদেবী। বাণভট্টের শ্রেষ্ঠ রচনা কোনটি? বাণভট্টের শ্রেষ্ঠ রচনা হচ্ছে কাদম্বরী। বাণভট্টের রচিত 2টি প্রধান গ্রন্থ, একটা হচ্ছে হর্ষচরিত,
রাজা হর্ষবর্ধনের জীবন কাহিনী নিয়ে লেখা। আর একটা হচ্ছে কাদম্বরী কথা কাব্য। হর্ষচরিত হচ্ছে আখ্যায়িকা কাব্য, এটা হচ্ছে কথা শ্রেণীর কাব্য। ঠিক আছে, গদ্য কাব্যে দুটি বিভাগ, একটা হচ্ছে কথা, একটা হচ্ছে আখ্যায়িকা। তো এই দুটোর মধ্যে পড়ে। এরকম প্রশ্ন পড়তে পারে যে মানে এমন একটি লেখকের নাম বলো যার গদ্য কাব্যে দুটি শ্রেণীর দুটি বই পাওয়া যায়, সেটা হচ্ছে বাণভট্ট। ঠিক আছে। কাদম্বরী শব্দের অর্থ কি? কাদম্বরী কোন ধরনের কাব্য? কাদম্বরী শব্দের অর্থ হচ্ছে মদিরা বা সুরা, মদ, যাকে গোদা বাংলায় বলা হয়। হ্যাঁ, কাদম্বরী কোন ধরনের কাব্য? কাদম্বরী একটি কথা শ্রেণীর গদ্য কাব্য। ঠিক আছে। তারপর দেখো, কাদম্বরীর পূর্বভাগ উত্তরভাগ কার রচনা? কাদম্বরীর পূর্বভাগ বাণভট্টের রচনা ছিল, অর্থাৎ প্রথম দিকটা বাণভট্ট রচনা করেছিল। তার মৃত্যুর পর তার অসম্পূর্ণ যে গল্পটা ছিল, অর্থাৎ অংশটা ছিল, সেটা তার পুত্র ভূষণ ভট্ট রচনা করেছিল, যাকে পুলিন্দ ভট্টও বলা হতো, অপর নাম। ঠিক আছে। তারপরে দেখো, কাদম্বরী গ্রন্থের উপজীব্য কি? কাদম্বরী গ্রন্থের উপজীব্য হলো বৃহৎ কথা। গুণাঢ্যের বৃহৎ কথা বলে একটি বই ছিল, সেই বইটার থেকেই বাণভট্ট এর কাহিনীটা গ্রহণ করেছিল। ঠিক আছে, সেখানে রাজা এবং সুমনসের কাহিনী বলা ছিল। চন্দ্রাপীর ও বৈশম্পায়নের পরিচয় দাও। চন্দ্রাপীর হলেন উজ্জয়িনীর রাজ তারাপীরের পুত্র, কাদম্বরী কাব্যের নায়ক। বৈশম্পায়ন হলো রাজা তারাপীরের মন্ত্রী সুকনাস, তার চন্দ্রাপীরের পরম বন্ধু। ঠিক আছে, তার পুত্র, সুকনাসের পুত্র। তারপর দেখো, বাণভট্টকে অনুসরণ করে পরবর্তীতে রচিত একটি গ্রন্থ ও গ্রন্থাকারের নাম লেখো। বাণভট্টকে অনুসরণ করে পরবর্তীকালে রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো তিলক মঞ্জরি, এর রচয়িতা হলেন ধনপাল। তারপরে দেখো, তিলক মঞ্জরি কাব্যের বিষয়বস্তু কি? তিলক মঞ্জরি কাব্যের প্রধান বিষয়বস্তু হলো অযোধ্যার রাজপুত্র হরিরাহন এবং রাজকন্যা তিলক মঞ্জরির অলৌকিক প্রেম কাহিনী। উজ্জয়িনীর রাজা কে ছিলেন? তার মন্ত্রীর নাম কি ছিল? উজ্জয়িনীর রাজা ছিলেন তারাপীর, তার মন্ত্রীর নাম ছিল সুকনাস। কাদম্বরী কাব্যে সুখ পাখি ও রাজার পূর্বজন্ম কে ছিলেন? কাদম্বরী কাব্যে সুখ পাখি পূর্বজন্মে ছিলেন বৈশম্পায়ন, অর্থাৎ তার আগের জন্মে পুণ্ডরিক, এবং রাজা শূদ্রক পূর্বজন্মে ছিলেন চন্দ্রাপীর। সংস্কৃত সাহিত্যে চম্পু কাব্য বলে তোমাদের একটা জিনিস আছে। চম্পু কাব্য নিয়ে এবার দেখো, চম্পু শব্দের অর্থ কি, এর উৎপত্তি কোথায়? চম্পু শব্দের উৎপত্তি হলো গদ্য পদ্যের মিশ্রণে তৈরি যে কাব্য। ঠিক আছে, একটা তোমার সাহিত্যকার বিশ্বনাথ তার সাহিত্য দর্পণে একটা দেখো শ্লোক আছে যে গদ্য পদ্যময়ং কাব্যং চম্পুরিত্ব ভিদিয়তে, এরকম একটা কথা আছে। উৎপত্তি চম্পু কাব্যের সঠিক উৎস নির্ণয় করা কঠিন হলেও অনেকে মনে করেন বৈদিক আখ্যান বা বৌদ্ধ জাতক গ্রন্থ থেকে গদ্য পদ্য মিশ্রণে এই শৈলী রীতি প্রচলিত হয়েছিল। এই ধারা থেকেই চম্পু কাব্য তৈরি হয়েছিল। চম্পু কাব্যের স্বরূপ উল্লেখ করো। চম্পু কাব্য হলো এমন এক বিশেষ কাব্যধারা যেখানে সুষম পদ্যের সমন্বয়, গদ্যের সমন্বয় দুটোই থাকে। কেবল গদ্য কাব্য নয়, আবার কেবল পদ্য কাব্যও নয়, এই দুইয়ের মিশ্রণ। ঠিক আছে। চম্পু কাব্যের প্রধান দুটি বৈশিষ্ট্য, এখানে গদ্য পদ্যের মিশ্রণ থাকে, এতে অলঙ্কার বহুল প্রয়োগ থাকে। দুটি চম্পু কাব্যের নাম, একটা হচ্ছে নলচম্পু, ত্রিবিক্রম ভট্টের লেখা, আর একটা হচ্ছে ভারত চম্পু, অনন্ত ভট্টের লেখা। রামায়ণ আশ্রিত দুটি চম্পু কাব্যের নাম, একটা হচ্ছে রামায়ণ চম্পু, ভোজরাজের রচিত, একটা হচ্ছে উত্তর রামচরিত চম্পু, ভেঙ্কট মাধবের রচিত। মহাভারত অবলম্বনে দুটি চম্পু কাব্যের নাম, একটা হচ্ছে ভারত চম্পু, অনন্ত ভট্টের রচিত, আর একটা হচ্ছে পঞ্চালী স্বয়ংবর চম্পু, এটা হচ্ছে নারায়ণ ভট্ট রচিত। কেশব ভট্টের পুরাণ আশ্রিত চম্পু কাব্যের নাম কি? কেশব ভট্টের পুরাণ আশ্রিত চম্পু কাব্য হচ্ছে নৃসিংহ চম্পু। ইতিহাস আশ্রিত দুটি চম্পু কাব্য, একটা হচ্ছে বীরভদ্র বিজয় চম্পু, একটা হচ্ছে সাহুচরিত চম্পু। গোপাল চম্পুর রচয়িতাকে? গোপাল চম্পুর রচয়িতা গৌড়ীয় বৈষ্ণব আচার্য জীব গোস্বামী। জীবনচরিত আশ্রিত সোমদেব রচিত চম্পু কাব্যের নাম কি? সোমদেব সুরি রচিত জীবনচরিত বা চরিতমূলক চম্পু কাব্যের নাম হলো যশস্বস্তি মূলক চম্পু। চম্পু কাব্যের সঙ্গে গদ্য কাব্যের পার্থক্য কি? গদ্য কাব্যে মূলত দীর্ঘকারে রচিত হয়, সেখানে পদ্যের ব্যবহার না থাকেই না বলতে চলে। অন্যদিকে চম্পু কাব্যের মধ্যে গদ্যের পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে প্রচুর পদ্য বা শ্লোক ব্যবহার করা হয়। চম্পু কাব্যের মধ্যে সর্বাধিক প্রাচীন কোনটি? ত্রিবিক্রম ভট্টের নলচম্পু সর্বাধিক প্রাচীন, এখানে নল এবং দময়ন্তীর কথা বলা আছে। ঠিক আছে। তারপরে দেখো, চম্পু কাব্যকে কেন কৃত্রিম কাব্য বলা হয়? চম্পু কাব্যের ভাষা অত্যন্ত জটিল, অলঙ্কার, দীর্ঘ সমাসবদ্ধ পদ, শ্লেষ অলঙ্কারে ভরপুর থাকে। এতে স্বতঃস্ফূর্ততা না মনে হয়, অনেক কষ্টকর মনে হয়, তাই কৃত্রিম মনে হয়। এটি সাধারণত পাঠকের চেয়ে পণ্ডিতদের পাণ্ডিত্য প্রদর্শনের মধ্যে বেশি পরিচিত। চম্পু কাব্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছে এমন একটি রচনার নাম লেখো। চম্পু কাব্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছে এমন একটি রচনা হলো ত্রিবিক্রম ভট্টের নলচম্পু। নলচম্পুর দুটি অপর নাম কি? নলচম্পুর দুটি অপর নাম হলো দময়ন্তী কথা, আর্যাবর্ত বর্ণনয়ম। তোমাদের নলচম্পুর থেকেই এখান থেকে নেওয়া হয়েছিল, দেখবে।
তারপরে ত্রিবিক্রম ভট্টের অসদুক্তি বীর ও প্রসঙ্গে কি বলেছেন? ত্রিবিক্রম ভট্ট নলচম্পু কাব্যে অসদুক্তি বীর অর্থাৎ যারা অকারণে অন্যের কাজে নিন্দা করে সমালোচনা করেছে তাদেরকে পরাশ্রয়ী কাতর ব্যক্তি বা গুণের মাধ্যমে অকারণে ছিদ্র বা দোষ খুঁজে বেড়ায়, এই দুর্জনদের ভালো কাব্যের সমালোচনা করতেও ছাড়ে না। ত্রিবিক্রম ভট্টের রচনায় কোন রীতি পরিলক্ষিত হয়? ত্রিবিক্রম ভট্টের রচনায় গৌড়ীয় রীতি পাঞ্চালী রীতির মিশ্রণ পরিলক্ষিত হয়। নলচম্পু কাব্যের শ্রেষ্ঠত্বের কারণ কি? নলচম্পু কাব্যের শ্রেষ্ঠত্বের কারণ হলো এর গদ্য পদ্যের অপূর্ব মিশ্রণ, শ্লেষ অলঙ্কারের নিপুণ ব্যবহার, গাম্ভীর্যপূর্ণ ভাষা, বর্ণনার সজীবতা এবং সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম এবং শ্রেষ্ঠ চম্পু কাব্য হিসেবে এটি বিখ্যাত। নলচম্পুতে কোন রাজার কীর্তি সমগ্র পৃথিবীকে অলঙ্কৃত করেছে? নলচম্পু কাব্যে নিষদ দেশের রাজা নল এর কীর্তি আছে। ভরতচম্পের রচয়িতা কি? ভরতচম্পের রচনা হলো অনন্ত ভট্ট। এই কাব্যের মোট 12টি স্তবক। এবার চরক সংহিতা থেকে চলে যায়। দেখো তোমাদের সাহিত্যের ইতিহাসের যে আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে যেগুলি পড়ে। প্রথম প্রশ্ন দেখো, চরক সংহিতার প্রকৃত রচয়িতা কে? অগ্নিবেশ কে? চরক সংহিতার প্রকৃত রচয়িতা হলেন মহর্ষি অগ্নিবেশ। তিনি ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রের আদি গুরু আত্রেয়র পুনর্বসু শিষ্য। অগ্নিবেশ তন্ত্র কি? মহর্ষি আত্রেয় পুনর্বসুর উপদেশে তার শিষ্য অগ্নিবেশ চিকিৎসাবিদ্যার যে আকর গ্রন্থ অর্থাৎ মূল যে গ্রন্থ রচনা করেছিলেন তাকেই অগ্নিবেশ তন্ত্র বলা হয়। এটি পরবর্তীকালে চরক দ্বারা সংস্কৃত হয়ে চরক সংহিতা নামে পরিচিত হয়েছিল। অগ্নিবেশ তন্ত্রের সংস্কার সাধন কে এবং কিভাবে করেন? মহর্ষি চরক অগ্নিবেশ তন্ত্রের সংস্কার সাধন করেন। তিনি মূল গ্রন্থের প্রাচীন ও জটিল অংশগুলিকে মার্জিত, পরিবর্ধিত, সহজবদ্ধ করে সংহিতাটি পুনর্গঠন করেছিলেন। চরক সংহিতা কার নাম অনুসারে প্রসিদ্ধি লাভ করেছিল? আচার্য চরক মূল অগ্নিবেশ তন্ত্রের সংস্কার এবং প্রতিসংস্কার করেছিলেন বলেই তার নাম অনুসারে গ্রন্থটি চরক সংহিতা নাম পেয়েছিল। চরক সংহিতা কয়টি স্থানে বিভক্ত? কি কি? চরক সংহিতা মোট 8টি স্থানে বিভক্ত। একটা হচ্ছে সূত্র, নিদাস্থান, সূত্রস্থান, বিমান স্থান, শরীরস্থান, ইন্দ্রিয় স্থান, চিকিৎসা স্থান, কল্পস্থান এবং সিদ্ধিস্থান। এইভাবে চরক সংহিতায় কতগুলি অধ্যায় আছে? মোট 120টি অধ্যায় আছে। নিদান স্থান এবং সূত্রস্থান কোন ব্যাধির লক্ষণ উল্লেখিত? নিদান স্থানে প্রধানত 8টি রোগের কথা বলা হচ্ছে, জ্বর, রক্তপিত্ত, গুল্ম ইত্যাদি কারণ লক্ষণ সব নিয়ে বলা আছে। বিমান স্থান শরীরস্থানের প্রতিপাদ্য বিষয় কি? বিমান স্থানে মূলত রস, ভেষজ এবং রোগীর পরীক্ষা পদ্ধতি আলোচনা আছে এবং শরীরস্থানে মানুষের সৃষ্টিতত্ত্ব, ভ্রূণের গঠন, শরীরবৃত্তীয় প্রভৃতি আলোচনা আছে। ইন্দ্রিয় স্থানের বিষয়বস্তু কি? ইন্দ্রিয় স্থানে রোগীর অরিষ্ট লক্ষণ বা আসন্ন মৃত্যুর লক্ষণ আলোচিত হয়েছে, অর্থাৎ রোগ দেখে কিভাবে বোঝা যাবে যে রোগী বাঁচবে কিনা তা এখানে বর্ণিত আছে। চরক সংহিতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ কি? এখানে আলোচ্য বিষয় কি? চরক সংহিতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ হলো চিকিৎসা স্থান। এখানে বিভিন্ন রোগের বিশদ চিকিৎসা পদ্ধতি, পথ্য, ঔষধ প্রণালী আলোচিত হয়েছে। তারপর দেখো, ব্যাধি সমূহের উৎপত্তি আলোচনা প্রসঙ্গে চরক সংহিতায় কি বলা হয়েছে? চরক সংহিতা অনুযায়ী প্রজ্ঞাপরাধ অর্থাৎ বুদ্ধির ভুল পরিণাম এবং আত্ম ইন্দ্রিয়ার্থ সংযোগ এই 3টি হলো রোগের মূল কারণ। আচার্য চরক মানুষের সকল ব্যাধিকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন? আচার্য চরক মানুষের সকল ব্যাধিকে প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা নিজ অর্থাৎ শারীরিক, আগন্তুক বা বাইরে আঘাতজনিত এবং মানসিক বা মানস। চরক সংহিতার টিকাকারগণের নাম লেখো। চরক সংহিতার কয়েকজন বিখ্যাত টিকাকার হলেন, একটা হচ্ছে চক্রপাণি দত্ত, তার আয়ুর্বেদ দীপিকা টিকা এবং জল্পকল্পতরু টিকায় রচিত গঙ্গাধর কবিরাজ এবং ভট্টার হরিশচন্দ্র, এইগুলো সবই চরক সংহিতার টিকাকার, মানে এরা ব্যাখ্যা করেছেন চরক সংহিতাকে। ঠিক আছে, এরপর দেখো সুশ্রুত সংহিতা থেকে যে প্রশ্নগুলি তোমাদের আছে 2 নম্বরে, সেই সুশ্রুত সংহিতা থেকে প্রশ্নগুলি দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন, সুশ্রুত সংহিতা কি? সুশ্রুততন্ত্র কে রচনা করেন? সুশ্রুত সংহিতা হলো প্রাচীন ভারতের একজন শল্য চিকিৎসক ছিলেন সুশ্রুত। তো সেখানে শল্য চিকিৎসা বা সার্জারির একটা গ্রন্থ ছিল আয়ুর্বেদের, এটা মহর্ষি সুশ্রুত কর্তৃক রচিত। সুশ্রুতের গুরুদেবের নাম কি ছিল? সুশ্রুতের গুরুদেবের নাম ছিল কাশিরাম দিবদাস ধন্বন্তরী, অর্থাৎ ধন্বন্তরী ছিল সুশ্রুতের গুরুদেব। সুশ্রুত সংহিতার সংস্কারক কে? সুশ্রুত সংহিতার সংস্কারক বা প্রতিষ্ঠাতা ছিলেন মহর্ষি নাগার্জুন। সুশ্রুতের পিতা কে ছিলেন এবং তিনি কার কাছ থেকে আয়ুর্বেদ শাস্ত্র শিক্ষা লাভ করেছিলেন? সুশ্রুতের পিতার নাম ছিল মহর্ষি বিশ্বামিত্র। তিনি কাশিরাম দিবদাস ধন্বন্তরীর কাছ থেকে আয়ুর্বেদ এবং শল্য চিকিৎসা শিক্ষা লাভ করেছিলেন। সুশ্রুত সংহিতার সূত্রস্থান ও নিদান স্থানের সংখ্যা কত? সুশ্রুত সংহিতার সূত্রস্থান 46টি
এবং নিদান স্থান 16টি। সুশ্রুত সংহিতায় বিষ প্রয়োগের চিকিৎসা কি বলা হয়েছে? সুশ্রুত সংহিতার কল্পস্থানে বিষ বা তার প্রতিকার আলোচিত হয়েছে। এখানে বিভিন্ন স্থাবর এবং জঙ্গম বিষের লক্ষণ এবং বিষমুক্ত করার জন্য বিভিন্ন ভেষজ ও চিকিৎসা পদ্ধতির কথা বলা হয়েছে। তারপরে দেখো, সুশ্রুত সংহিতার শল্যতন্ত্র কয়েকটি ভাগে বিভক্ত কি কি? সুশ্রুত সংহিতার শল্য চিকিৎসা যন্ত্রসমূহকে প্রধানত দুটি ভাগে ভাগ করে যায়। একটা হচ্ছে যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে শস্ত্র বা শার্প টুলস, এবং শল্যকর্মকে আবার 8টি ভাগে বা অষ্টবিধ শল্যকর্ম ভাগ করা হয়েছে। সুশ্রুত সংহিতার 4জন টিকাকারের নাম। টিকাকার বলতে ব্যাখ্যাকার, অর্থাৎ সুশ্রুত সংহিতার কারা ব্যাখ্যা করেছিলেন? একজন হচ্ছে ডলবন, নিবন্ধ সংগ্রহ চক্রপাণি দত্ত, জজ্জট এবং গয়দাস। আয়ুর্বেদের বৃহৎ ত্রয়ী কারা? আয়ুর্বেদের 3টি প্রধান শাস্ত্র বা 3জন প্রধান আচার্য ছিলেন, তাদের গ্রন্থকে একত্রে বৃহৎ ত্রয়ী বলা হয়। তারা ছিলেন আচার্য চরক, তার চরক সংহিতা, সুশ্রুত, তার সুশ্রুত সংহিতা, এবং বাগভট্ট, আচার্য বাগভট্টের অষ্টাঙ্গ হৃদয়ম গ্রন্থটির নাম। এই 3টি গ্রন্থ মিলে। ছেদন ও ভেদনের সংজ্ঞা দাও। ছেদন, কোনো অঙ্গ বা শরীরের পচনশীল অঙ্গকে কেটে বাদ দেওয়াকে ছেদন। ভেদন, শরীরের কোনো ফোঁড়া বা টিউমার জাতীয় অংশকে চিরে পুঁজ বা দূষিত পদার্থকে বের করাকে ভেদন বলা হতো। কোন বেদ থেকে আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি? অথর্ব বেদ থেকে আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি হয়েছে। চরক কোন বিষয়ে বিদগ্ধ ছিলেন? আচার্য চরক চিকিৎসা বিজ্ঞান, বিশেষত কায়া চিকিৎসা মানে ইন্টারনাল মেডিসিন বিষয়ে তার বিদগ্ধ ছিলেন তিনি। এরপর দেখো, আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে চলে যায়। আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবে এবং এই প্রশ্নগুলোর মধ্যেই থাকবে, তোমরা অবশ্যই এগুলোকে গুরুত্বপূর্ণ সহকারে দেখে যাবে। ঠিক আছে, পরীক্ষা, তোমাদের সংস্কৃত পরীক্ষা যেদিন, তার ঠিক আগের দিন একবার এই ভিডিওটাকে অবশ্যই চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলোকে একবার দেখা হয়ে যাবে, চোখ বলানো হয়ে যাবে, কানে হেডফোন লাগিয়ে একবার এই ভিডিওটাকে প্লে করে নেবে। তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো একবার করে দেখা হয়ে যাবে। দেখো, আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কি বলা হচ্ছে? আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে সমৃদ্ধিকাল উল্লেখ করো। 19বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বর্তমান সময় পর্যন্ত কালকে আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস বলা হয়। এটাকে সমৃদ্ধিকাল হিসেবে গণ্য করা যায়। বিশেষ করে বিংশ শতাব্দী এই সাহিত্য সমৃদ্ধি লাভ করেছে। আধুনিক যুগের কয়েকজন উল্লেখযোগ্য সংস্কৃত সাধকের নাম ছিল সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য, তারাপদ ভট্টাচার্য, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, শ্রীজীব ন্যায়তীর্থ। এরা ছিলেন। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের পিতা ও মাতার নাম কি ছিল? সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের পিতা ছিলেন সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মাতা ছিলেন সুহাসিনী দেবী। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের প্রণীত 4টি নাটকের নাম: অথ কিম বলে একটি নাটক, ধরিত্রী প্রতিব্যাগ্র, স্বর্গীয় প্রহসন এবং নবিতারণম। এই 4টি নাটক তাঁর রচিত। কে 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 কেন গোল্ডেন পিচার বা স্বর্ণ কলস পুরস্কার পেয়েছিলেন? প্রখ্যাত নাট্যকার সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় তার অসামান্য নাট্য প্রতিভার জন্য, সম্ভবত অথ কিম এই নাটকের জন্য তিনি এই সম্মাননা পেয়েছিলেন। এটি মূলত আন্তর্জাতিক থিয়েটার স্তরের একটা স্বীকৃতি। ন ন ন বিতারণম এরূপ নামকরণের কারণ কি? ন ন বিতারণম নাটকে আধুনিক সমাজের ভণ্ডামি, মানুষের মনের অর্থাৎ নেতিবাচক চিন্তা তাড়ানোর কথা বলা হয়েছে। ব্যঙ্গাত্মক রূপকের মাধ্যমে সামাজিক অসঙ্গতি দূর করার কথা বলা হয়েছে। বুড়োদাকে তাকে কেন এই অভিধায় ব্যাখ্যা করা হয়? সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় অথ কিম নাটককে কেন্দ্রীয় পরিচালনার চরিত্রটি হলো বুড়োদা। তিনি নাটকের সূত্রধার বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন এবং প্রবীণ অভিজ্ঞ ব্যক্তি সমাজের ন্যায়ের স্বরূপ তুলে ধরেন বলে তার এরূপ নামকরণ করা হয়েছে। অথ কিম নাটকের বিষয়বস্তু কি? এটি একটি আধুনিক প্রতীকধর্মী বা কিম অদ্ভুত অ্যাবস্ট্রাক্ট যেটাকে বলা হয় নাটক। এখানে সমকালীন রাজনৈতিক, সামাজিক অবক্ষয় এবং সাধারণ মানুষের অসহায়তার বিদ্রুপাত্মক ভঙ্গিতে উপস্থাপনা করা হয়েছে। সীতানাথ আচার্য কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সীতানাথ আচার্য 1940 খ্রিস্টাব্দে 1 মে, বর্তমানের এখন বাংলাদেশের চট্টগ্রাম, তখন অবিভক্ত বাংলা ছিল, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কাব্য নির্ঝর কি? এই গ্রন্থের জন্য কে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? কাব্য নির্ঝর হলো একটি সংস্কৃত কাব্য সংকলন। এই গ্রন্থের জন্য সীতানাথ আচার্য 2004 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। সীতানাথ আচার্য প্রণীত প্রথম কাব্যগ্রন্থ কি? এই কাব্যের কয়টি কবিতা বিদ্যমান? সীতানাথ আচার্য প্রণীত প্রথম কাব্যগ্রন্থ হলো মঞ্জুষা। এই কাব্যের 30টি কবিতা রয়েছে। তারপরে দেখো, একটা হচ্ছে শিশু যশোদেব বিলসিতম হবে। হ্যাঁ, কার রচনা? এটি কোন ধরনের? এটি সীতানাথ আচার্যের একটি আধুনিক জীবনীমূলক কাব্য। ঠিক আছে, খণ্ডকাব্য। তারপরে কা তোমাং শুভে, এই কাব্যের বিষয়বস্তুটি কি? এটি সীতানাথ আচার্যের রচিত একটি আবেগধর্মী কাব্য। এখানে প্রিয়তমা
বা কোনো এক রহস্যময়ী নারীর স্বরূপ অন্বেষণ এবং তাকে কেন্দ্র করে কবির হৃদয়ের গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে। তারপরে দেখো গৌরীনাথ চরিতম এর রচয়িতাকে, কবি কার জন্ম শতবর্ষ উপলক্ষে এটি রচনা করেছেন? এর রচয়িতা সীতানাথ আচার্য। তিনি বিশিষ্ট পণ্ডিত গৌরীনাথ শাস্ত্রীর জন্ম শতবর্ষ উপলক্ষে এটি রচনা করেছিলেন। তারাপদ ভট্টাচার্যের পিতা ও মাতার নাম কি ছিল? তারাপদ ভট্টাচার্যের পিতার নাম ছিল শরৎচন্দ্র ভট্টাচার্য এবং মাতা অমিতা দেবী। তারাপদ ভট্টাচার্য গল্প সংকলনের নাম কি? এটি কবে প্রকাশিত হয়েছিল? তার বিখ্যাত গল্প সংকলনের নাম হচ্ছে কথা দ্বাদশ। এটি 1993 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। কথা দ্বাদশ কি ধরনের রচনা? এতে উল্লেখিত দুটি গল্পের নাম লেখো। এটি একটি ছোট গল্প সংকলন। এর অন্তর্ভুক্ত দুটি গল্প হলো শৈবালী এবং মৈত্রেয়ী। শৈবালী নামক ছোট গল্পের রচয়িতাকে, এটি কোন মূল গ্রন্থে অন্তর্ভুক্ত? এর রচয়িতা তারাপদ ভট্টাচার্য। এটি কথা দ্বাদশ গ্রন্থের অন্তর্ভুক্ত। তারপরে দেখো 19 নম্বর, তারাপদ ভট্টাচার্য কোন গল্পে মহেশ্বর সূত্রের কথা উল্লেখ করেছেন? এই গল্পের নায়ককে? তার অসমাপ্তম নামক গ্রন্থে মাহেশ্বর সূত্রের প্রসঙ্গ এসেছে। মাহেশ্বর সূত্র হচ্ছে সংস্কৃত গ্রামারের সূত্র। এই গল্পের নায়ক ছিলেন পাণিনীয় ব্যাকরণের জনৈক ছাত্র। মৈত্রী গল্পের নায়ক ও নায়িকার নাম কি? মৈত্রী গল্পের নায়ক যাজ্ঞবল্ক্য, নায়িকা মৈত্রেয়ী। ইয়ং পৃথিবী কি ধরনের রচনা? এর মুখ্য চরিত্রকে? এটি ছোট গল্প। মুখ্য চরিত্র হলো উদ্ভব। মদনেন কৃতম এই গল্পে তিনজন নারী চরিত্রের নাম, একটা হচ্ছে মালতী, শিউলি এবং মঞ্জরি। তারপরে হচ্ছে দেখো পট্টিকাষ্টিকা কার রচনা? পট্টিকাষ্টিকা শব্দের অর্থ কি? তারাপদ ভট্টাচার্যের রচনা। পট্টিকাষ্টিকা শব্দের অর্থ হলো ব্ল্যাকবোর্ড বা কৃষ্ণফলক। সংস্কৃতে সনেট বা চতুর্দশপদী কবিতার প্রবর্তককে? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সংস্কৃতে চতুর্দশপদী কবিতা বা যাকে ইংরেজিতে সনেট বলা হয় তার প্রবক্তা ছিলেন বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। তিনি সিলেট, বর্তমানে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। তারপর দেখো কলাপিকা কি? এতে কতগুলি কবিতা বিদ্যমান? কলাপিকা হলো বীরেন্দ্র কুমার ভট্টাচার্য রচিত আধুনিক সংস্কৃত সাহিত্যের একটি কবিতা সংকলন। এতে 25টি সনেট বা কবিতা আছে। বীরেন্দ্র কুমার ভট্টাচার্য পরিণীত 4টি নাটকের নাম। 4টি নাটক দেখো, একটা হচ্ছে বেষ্টন ব্যয়োগ, একটা হচ্ছে কবি কালিদাসম, একটা হচ্ছে সিদ্ধার্থ চরিতম এবং শার্দুল শতকম। তারপরে দেখো বেষ্টন ব্যয়োগ কি জাতীয় রচনা? এতে কয়েকটি অঙ্ক বিদ্যমান। এটি একটি ব্যয়োগ জাতীয় রচনা, অর্থাৎ রূপকেরই একটা প্রকার। নাটক যেমন ঠিক সেই ধরনেরই ব্যয়োগ। এটি এক অঙ্ক বিশিষ্ট একটি নাটক। কবি কালিদাসম এর অঙ্ক সংখ্যা কত? এই নাটকে কাদের প্রণয় কাহিনী বর্ণিত? এই নাটকে অঙ্ক সংখ্যা 3টি। এখানে মহাকবি কালিদাস ও রাজকুমারী বিদ্যোত্তমার প্রণয় কাহিনী এখানে বর্ণিত আছে। তারপর দেখো সিদ্ধার্থ চরিতম এই নাটকে কিসের বাণী প্রচার করা হয়েছে? সিদ্ধার্থ নাম কার ছিল? গৌতম বুদ্ধের। তাহলে সিদ্ধার্থ বলতে এখানে গৌতম বুদ্ধকে বোঝানো হয়েছে। এই নাটকে অহিংসা, মৈত্রী এবং বিশ্ব শান্তির বাণী প্রচার করা হয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের। এবার আরো কিছু প্রশ্নোত্তর দেখে নাও। শার্দুল শতকম এরূপ নামকরণের কারণ কি? শ্রীজীব ন্যায়তীর্থ রচিত এই রূপক নাটকে সমাজের লোভী অত্যাচারী ব্যক্তিদের শার্দুল বা বাঘ এবং সমাজের ব্যবস্থাকে শটক বা গাড়ি হিসেবে কল্পনা করা হয়েছে এবং সমাজের এই বৈষম্যমূলক পরিস্থিতি ফুটিয়ে তুলতেই নাটকটির নাম শার্দুল শতকম রাখা হয়েছে। তাহলে শার্দুল শতকম এটি কার রচনা? শ্রীজীব ন্যায়তীর্থের রচনা। তারপর দেখো শরণার্থী সংবাদ এই নাটকের বিষয়বস্তু কি? এই নাটকের মূল বিষয়বস্তু হলো দেশ ভাগের যন্ত্রণা, শরণার্থী সমস্যা। 1947 সালের যে দেশ ভাগ হয়েছিল আমাদের পূর্ববঙ্গ উত্তরবঙ্গ, সেখান থেকে আগত উদ্বাস্তুদের অবর্ণনীয় কষ্ট, সামাজিক লাঞ্ছনা এবং তাদের মানবতার যে জীবনযাপনের যে কষ্ট সেটিকে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই শরণার্থী সংবাদ এই নাটকের মাধ্যমে। তারপরে দেখো চৈতন্যদেবের জীবনী অবলম্বনে রচিত একটি সংস্কৃত নাটক এবং তার রচয়িতা। চৈতন্যদেবের জীবনী অবলম্বনে রচিত একটি সংস্কৃত বিখ্যাত নাটক হলো চৈতন্য চরিতামৃত। এর রচয়িতা হলেন শ্রীজীব ন্যায়তীর্থ। ঠিক আছে। তারপর দেখো শ্রী গীত গৌরঙ্গম কয়েকটি অঙ্ক বিশিষ্ট এবং এটি গীতিনাট্যের বর্ণনীয় বিষয় কি? শ্রীগীত গৌরঙ্গম এটি একটি গীতিনাট্য। এটি মোট 10টি স্বর্গ বা অঙ্ক রয়েছে। এর বর্ণনীয় বিষয় হলো চৈতন্যদেবের বাল্যলীলা, নবদ্বীপে প্রেম ধর্ম প্রচার এবং তার সন্ন্যাস গ্রহণ। শ্রীজীব ন্যায়তীর্থ কে ছিলেন? তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? শ্রীজীব ন্যায়তীর্থ ছিলেন আধুনিক সংস্কৃত সাহিত্যের একজন প্রখ্যাত নাট্যকার পণ্ডিত। তিনি 1893 সালে পশ্চিমবঙ্গের বর্তমানে ভাটপাড়া, উত্তর 24 পরগনায় জন্মগ্রহণ করেছিলেন। শ্রীজীব ন্যায়তীর্থের পিতা ও মাতার নাম কি ছিল? শ্রীজীব ন্যায়তীর্থের পিতার নাম ছিল পঞ্চানন তর্করত্ন এবং মাতার নাম ছিলেন বিরাজমোহিনী দেবী।
শ্রীজীব ন্যায়তীর্থের প্রণীত দুটি শ্রব্য কাব্যের নাম উল্লেখ করো। তার রচিত দুটি শ্রব্য কাব্য হলো, একটা হচ্ছে শ্রী সারস্বত শতকম গীতিকাব্য আর ভারত রত্ন। তারপরে দেখো চিপিটক চর্বণম, এটি কার রচনা এবং এই প্রহসনে কার কাহিনী বর্ণনা? চিপিটক চর্বণম এই প্রহসনটি রচনা শ্রীজীব ন্যায়তীর্থেরই। এই প্রহসনে একজন ভণ্ড পণ্ডিত এবং তার চতুর শিষ্যদের কাহিনী কৌতুকের ছলে বর্ণনা করা হয়েছে। তারপরে দেখো শতবার্ষিকম নামক প্রহসনের বিষয়বস্তু লেখো। এই প্রহসনে আধুনিক যুগে তথাকথিত শিক্ষা, সামাজিক ভণ্ডামি, আচার আচরণ এবং অসারতাকে ব্যঙ্গ করা হয়েছে। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পেছনে ফাঁপা দিকটি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারপরে দেখো দারিদ্র দুর্বেদম নামক প্রহসনটির মধ্যে দিয়ে লেখক কি বার্তা প্রদান করেছেন? দারিদ্র দুর্বেদ্রম এই প্রহসনটির মাধ্যমে দারিদ্র্যের ভয়াবহতা, দারিদ্র্যের মানুষের প্রতি অবজ্ঞা, নিষ্ঠুর চিত্র তুলে ধরা হয়েছে। লেখক দেখতে চেয়েছেন যে দরিদ্র মানুষের দুর্ভাগ্য তাদের শেষ সম্বলটুকু কেড়ে নেয়। তারপরে দেখো একটা নাগ ও নিস্তরম কার লেখা? নাটকটির অঙ্ক সংখ্যা কত? নাগ ও নিস্তরম নাটকটি শ্রীজীব ন্যায়তীর্থের লেখা। এই নাটকটির অঙ্ক সংখ্যা 5। এই ছিল তোমাদের সাহিত্যের ইতিহাস, ব্যাকরণের সমস্ত প্রশ্ন, 2 নম্বরের প্রশ্নগুলি, যেগুলি তোমাদের বোর্ডের প্রশ্নের মধ্যে ধরা হয়েছে, নমুনা প্রশ্নের মধ্যে। সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম।